বলেছি তো ভালো আছে। এত কথা কিসের উপমা? আমাকে সময় দাও। সময় আসলে কৌশিক ঠিক তোমার সাথে কথা বলবে। আপনার সাথে আমি এসেছি ভাইয়ার জন্যই, আর আপনি বারবার এড়িয়ে যাচ্ছেন বিষয়টা। মুখে মুখে তর্ক কোনো কালেই পছন্দ নয় ইয়াসের। মেয়েদের এত বাড়াবাড়িও ভালো লাগে না ওর। এই যে বারবার বলার পরেও কাশফিয়া উল্টো প্রশ্ন করে বসছে, রাগ লাগছে ইয়াসের। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলল ইয়াস। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখার বৃথা চেষ্টা চালালো কিছুক্ষণ। কাশফিয়াকে কিছু বলতে নিলেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা সিমির কণ্ঠস্বর ভেসে এলো কানে। মামাই, তোমাকে আর নতুন মামিকে সবাই নিচে ডাকছে। ইয়াস তাকালো ভাগ্নির দিকে, নিজেকে স্বাভাবিক করে মুখে হাসি টেনে বলল ওকে। আসছি, তুমি যাও। চলে গেল সিমি। কাশফিয়া দাঁড়িয়ে রইল ওখানেই। গুরুত্বপূর্ণ ফোন কল আসায় ইয়াসও চলে গেল বাইরে। বেশ কিছুক্ষণ পর রোহি এসে কড়া নাড়ল দরজায়। কাশফিয়া তখন বিছানায় বসেছিল। দরজার দিকে তাকাতেই অপরিচিত মুখ দেখল সে। মেয়েটাকে চেনে না কাশফিয়া। চিনবে বা কি করে, এসেছে তো মাত্র 3-4 দিন। হাতে গোনা 2-1 জন ছাড়া এখনো বাড়ির সবাইকে দেখা হয়নি ওর। কাশফিয়া মুখে হাসি টেনে ভিতরে আসতে বলল রোহিকে। রোহিও আসলো ওদের রুমে। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো কাশফিয়াকে। মেয়েটা সুন্দর, বয়স কম, গোলগাল চেহারা, ফর্সা দেখতে, মাথার লম্বা চুল, কাজল কালো চোখ। এই চোখের মায়াই বুঝি পড়েছে ইয়াস। দীর্ঘশ্বাস ছেড়ে ভাবল রোহি। মেয়েটাকে পছন্দ করার কারণ আছে বটে, কিন্তু রোহি কি দেখতে এতটাই বাজে? ওকে ভালোবাসা যেত না একবার? কথাগুলো ভেবে নিজেই নিজেকে বকাচকা দিচ্ছে রোহি। অন্য নারীর স্বামীকে নিয়ে কি ভাবছে সে? এগুলো যে পাপ। এদিকে কাশফিয়া তাকিয়ে আছে রোহির মুখ পানে। মেয়েটাকে জানতে ইচ্ছে করছে ওর। রোহি লক্ষ্য করলো এটা। হেসে জিজ্ঞেস করলো কাশফিয়াকে। নাম কি তোমার? কাশফিয়া। রুকুচকে আরেকবার বলল রোহি। ইয়াস যে তখন উম্পা বলে ডাকলো। সাথে সাথে উত্তর এলো কাশফিয়া থেকে। উনি উপমাই ডাকেন। আবারও কেমন মন খারাপ হলো রোহির। কি সুন্দর নাম দিয়েছে মেয়েটার ইয়াস। ওর কেন এমন ভাগ্য হলো না? কেন চেয়েও পেল না ইয়াসকে? প্রতিবার বাড়িতে আসলেই এই রুমটাতে আসতো রোহি। ইয়াসের রেখে যাওয়া সব জিনিসগুলো ছুঁয়ে দেখতো সে। মনে হতো ইয়াসকেই ছুঁয়েছে। কিন্তু এখন এই রুমটাতে কেমন দম বন্ধ লাগছে। ওর প্রিয় মানুষটার সাথে এই রুমে অন্য এক মেয়ে থাকে, স্ত্রীর অধিকার নিয়ে তাকে স্পর্শ করে। না না, আর এগুলো ভাবতে পারছে না রোহি। বেশিক্ষণ এখানে থাকলে কান্না করে দিবে সে। দ্রুত বলল কাশফিয়াকে। চাচি রাগ করবেন, তোমাকে না ডাকলেন অনেক আগে? তাড়াতাড়ি চলে এসো। রোহি চলে যাচ্ছিল রুম থেকে। দরজার সামনে পা রাখতেই বলল কাশফিয়া। আপনার পরিচয় দিলেন না তো? আমার পরিচয় জানলে তুমি খুশি হবে তো? তা হব না কেন? হাসলো রোহি। যেতে যেতে বলল কাশফিয়াকে উদ্দেশ্য করে। আমি রুহি। নামটা শোনা মাত্রই কপালে ভাঁজ পড়ল কাশফিয়ার। মনে হলো এই নামটা শুনেছে সে। হ্যাঁ, মনে পড়েছে। তখন ইয়াসের আপুর মুখেই শুনেছিল রুহি ইয়াসকে পছন্দ করে। এই কথাটাই বলেছিলেন তিনি। আচ্ছা, মেয়েটা তো সুন্দর, পরি বললেও ভুল হবে না। ইয়াস নিশ্চয়ই পছন্দ করে মেয়েটাকে। ওদের মধ্যে কি বাধা হয়ে দাঁড়ালো কাশফিয়া? কিন্তু সবকিছুর পরেও এইসব ভেবে তার এত খারাপ লাগছে কেন? কেন মনের মধ্যে কষ্ট হচ্ছে ইয়াসকে অন্য কারো পাশে ভাবতে? কাশফিয়া তো ভালোবাসে না মানুষটাকে। অমন তিত করলার মতো স্বভাবে লোককে ভালোবাসবেই বা কে? কথায় কথায় মুখটাকে কষা আমের মতো বানিয়ে রাখে। কথাটা ভেবেই আনমনে হাসলো কাশফিয়া। ব্যালকনিতেই দাঁড়িয়েছিল ইয়াস। কাশফিয়া ভাবলো ডাকবে ওকে, একসাথে নিচে যাবে দুজনে। ইয়াস ব্যতীত কাউকেই তো চেনে না ভালো করে। দরজার সামনে যেতেই স্পষ্ট কানে এলো কাশফিয়ার। কারোর সাথে কলে কথা বলছে ইয়াস। চিন্তিত কণ্ঠে বলছে সে। ও কি ঠিক আছে? বেঁচে আছে তো? না না, ওকে বাঁচাতে হবে, নইলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কেবল ইয়াসের বলা কথাগুলোই শুনেছে কাশফিয়া। ফোনের অপর প্রান্তে থাকা লোকটি কি বলেছে না বলেছে কানে আসেনি তার। কেমন অদ্ভুত ঠেকলো বিষয়টা। সাথে মনে হলো ইয়াস খুব চিন্তায় আছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলো কাশফিয়া। কাকে বাঁচানোর কথা বলছেন? কেনই বা ক্ষমা করতে পারবেন না নিজেকে? চমকে তাকালো ইয়াস। পরে কথা বলছি। বলে কেটে দিল ফোনের লাইন। মেজাজ দেখিয়ে বলল কাশফিয়াকে। তোমাকে না বলেছি নিজের মতো থাকতে? আমাকে সব ব্যাপারে নাক গলানোর অধিকার দিয়েছি তোমাকে। আমি তো কেবল জানতে চাইলাম। পুরো কথাটা শেষ হওয়ার আগে ইয়াস থামিয়ে দিল ওকে। রেগে মেগে বলল ধমকের স্বরে। এত জানতে হবে না তোমাকে। একটু ভালোভাবে কথা বলেছি দেখে নিজেকে আমার বউ ভাবতে শুরু করেছো তুমি। শুনো মেয়ে, ইয়াসকে পাওয়া এতটা সহজ না। কাশফিয়া রাগে না সহজে, তাই ইয়াসের কথাইও রাগ লাগছে না ওর। তবে শেষ কথাটা কেমন হাসি পেল। মুখ ভেঙচি কেটে বলল ইয়াসকে। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা।
আপনাকে পাওয়ার জন্য বসে নেই কাশফিয়া। আমার পিছে কত কত সাকিব খান ঘুরতো। তা সেদিন তোমার সাকিব খানেরা ছিল কোথায়? আমার থেকেই তো হেল্প নিতে হলো। আপনি কি আমাকে খোটা দিচ্ছেন? মনে করিয়ে দিলাম তোমার ঠিকানা কেবল আমি পর্যন্তই। উপমা। কাশফিয়াকে আসতে বলে চলে গেল ইয়াশ। শেষ কথাটা বলার সময় মুচকি হাসছিল ইয়াশ। গালে টোল পড়ছিল কি সুন্দর। কথাগুলো ভেবে হাসছে কাশফিয়া নিজে। পরক্ষণেই আবার নিজের মাথায় নিচে গাঁটটা মেরে বলছে কাশফিয়া। এই লোকটাকে নিয়ে তুই এত ভাবছিস কেন কাশফিয়া? রাত হয়েছে অনেক। রুমে কাশফিয়া একাই ছিল। মনে হলো কেউ এসেছে। প্রথমে ভেবেছিল ইয়াশ, তাই তেমন খেয়াল করেনি বিষয়টা। কিন্তু যখন দেখলো মেঝেতে হাঁটু গেড়ে বসে কেউ তাকিয়ে আছে ওর দিকে, আস্তে আস্তে এগিয়ে আসছে কাশফিয়ার দিকে। ওর চোখ মুখে শ্বাস পড়ছে লোকটার। ভিতরটা কেঁপে উঠলো তখনই। ইয়াশকে তো ভালো বলেই জানে কাশফিয়া এমন কিছু করবে না, এটাও জানে। তাহলে কে এসে বসেছে ওর সামনে? কেই বা কথা বলছে ফিসফিস করে। ভয়ে উঠে বসেছে কাশফিয়া। অপরিচিত কাউকে দেখে চিৎকার দিতে নিলেই সে হাত দিয়ে মুখ চেপে ধরেছে ওর। অশালীন দৃষ্টিতে তাকিয়েছে কাশফিয়ার দিকে। লোকটার হাতে কামড় বসিয়ে দিল কাশফিয়া। কিছুটা পিছিয়ে গিয়ে ভয়ে ভয়ে বলল, কে আপনি? এত রাতে এখানেই বা কি করছেন? কাছে আসো রোজ। লোকটা হাত বাড়ালো কাশফিয়ার দিকে। ভয়ে শরীর কাঁপছে কাশফিয়ার। ইয়াশিবা কোথায় গেল এই সময়? লোকটা নিজের হাত দিয়ে স্পর্শ করবে কাশফিয়ার গাল, তখনই কেউ দ্রুত এসে টান দিল ওর হাতে। শক্ত হাতে গালে চড় বসিয়ে দিয়ে বলল রেগে মেগে, হাউ ডেয়ার ইউ রাস্কেল! আমার রুমে ঢুকেছিস কার পারমিশন নিয়ে? ইয়াসের সামনে দাঁড়িয়ে থাকা ঈশানের ভাবমূর্তির পরিবর্তন হলো না তেমন। আবারও তাকালো বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা কাশফিয়ার দিকে। ঈশানের এমন চাহনিতে ভয় হলো কাশফিয়ার। দ্রুত এসে দাঁড়ালো ইয়াসের পিছনে, বাহু আঁকড়ে ধরলো ওর। ঈশানের মনে হয় পছন্দ হলো না বিষয়টা। ড্রিঙ্ক করে ঝাপসা দেখছে চোখে। ঠিক মতো দাঁড়াতেও পারছে না সে। তবুও নিজেকে ঠিক রেখে বলল ইয়াসকে, শশ, এটা তো আমার রুম, তোর রুম হলো কিভাবে? ইয়াস বাঁকা হাসলো। কি যেন ভেবে এগিয়ে গেল ঈশানের দিকে। ওর শাড়ির কলার চেপে কাছে নিয়ে আসলো নিজের। বলল বিড়বিড় করে, বাহ, খন্দকার মঞ্জিলে মদ খেয়ে মাতলামও হয়। কিন্তু ঈশান, তুই যে ভুল করেছিস। তোর এই নোংরা হাত দিয়ে আমার উপমাকে ছুঁতে চেয়েছিস। আমি কিভাবে ছেড়ে দেই তোকে? ইয়াস টানতে টানতে নিচে নিয়ে গেল ঈশানকে। যাওয়ার আগে কাশফিয়াকে চোখের ইশারায় বলে গেল নিচে না নামতে। কাশফিয়াও বাধ্য মেয়ের মতো শুনল ইয়াসের কথা। ড্রিম লাইটের আলো জ্বলছে কেবল। গুটগুটে অন্ধকার পুরো বাড়িতে। রাত তো অনেক হলো, এই সময়ে কেউ সজাগ থাকবে না, এটাই স্বাভাবিক। ইয়াসের রাগ লাগছে প্রচণ্ড। কয়টা চড় মেরেছে ঈশানের গালে, ঠিক নেই তার। ঈশানও এবার খেপেছে। নিজের সর্বশক্তি দিয়ে আঘাত করতে চেয়েছে ইয়াসকে, কিন্তু মাতাল অবস্থায় ইয়াসের শক্তির সাথে পেরে ওঠেনি সে। ড্রয়িং রুমে জিনিসপত্র ভাঙার আওয়াজে জেগে গেছেন বাড়ির সবাই। হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন ড্রয়িং রুমে। লাইট অন করতেই মেঝেতে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা ঈশানকে দেখল সবাই। ইয়াসের হাতে শক্তপোক্ত একটা কাঠের টুকরো। রক্ত ঝরছে ওঠা থেকে। ওর কপালটাও কেটে গেছে খানিকটা। চোখে মুখে রাগ নিয়ে তাকিয়ে আছে ঈশানের দিকে। ইয়াস আরেকবার আঘাত করতে যাবে ঈশানকে, তখনই সুফিয়া বেগম মুখে হাত চেপে ডেকে উঠেছেন ইয়াসকে। ইয়াস, কি করছো এসব? ও ভাই হয় তোমার? ইয়াস দাঁড়িয়েছিল খাবারের টেবিলের কাছে। রাগে মাথা ফেটে পড়ছে ওর। টেবিলে রাখা কাচের জিনিসপত্র সব ছুঁড়ে ফেলছে মেঝেতে। চিৎকার দিয়ে বলে উঠেছে সুফিয়া বেগমকে, ভাই? কিসের ভাই? আমার কোনো ভাইটাই নেই আম্মু। ও শুধু আর শুধুই তোমাদের ছেলে হয়, আমার কিছুই হয় না। বাড়ির সবাই উপস্থিত ছিলেন তখন। ইয়াসের এমন রাগ দেখে ভয়ে হাত পা কাঁপছে সিমির। দৌড়ে নিজের রুমে চলে গেছে সে। বাকিরা হতবাক হয়ে কেবল তাকিয়ে আছে ইয়াস আর ঈশানের দিকে। মাথায় প্রচণ্ড ব্যথা পেয়েছে ঈশান। মাথায় দুই হাত চেপে ঢেকে বলছে মাকে, আম্মু আমাকে বাঁচা। ছেলের যন্ত্রণাময় আত্মনাদে ধ্যান ভাঙল সুফিয়া বেগমের। ইয়াসের থেকে চোখ সরিয়ে তাকালেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ঈশানের দিকে। সবাই মিলে দৌড়ে এলো ঈশানের কাছে। উজ্জ্বল আর বাকিরা মিলে নিয়ে গেল ওকে হসপিটালে। পুরোটা সময় ঘরের এক কোণে দাঁড়িয়েছিলেন আনোয়ার সাহেব। ছেলের এমন রাগের কারণ না বুঝলেও এটা বুঝতে পারছেন ভুল কিছু করেছে ঈশান। খুব সহজে রাগে না ইয়াস, কিন্তু রেগে গেলে তুলকালাম কাণ্ড বাধা, এটা ওনার জানা। কিন্তু নিজের ভাইকে এভাবে মারধর করাটা ভালো লাগলো না তার। ভুল না করলে আমি ওকে মারতাম না আব্বু। আমাদেরকে বলতে পারতে? তোমরা দুই একটা চড় থাপ্পড় দিতে, তাতে আমার মন ভরতো না। ডক্টর যখন বলবে খন্দকার ঈশান টাইপ ইজ নো মোর, তখন আমার মন শান্ত হবে। কপালে ভাঁজ পড়ল আনোয়ার সাহেবের। ছেলে তার এত পাষাণ হলো কবে? কী বা ভুল করেছে ঈশান যে এভাবে মেরেও শান্তি হয়নি ইয়াসের? আনোয়ার সাহেব কথা বলতে চাইলেন ছেলের সাথে। হাত উঠিয়ে বাবাকে থামিয়ে দিল ইয়াস।
গটগট করে হেঁটে চলে গেল নিজের রুমে। ছেলের যাওয়ার পানে নির্বাক দৃষ্টিতে কেবল চেয়ে রইলেন আনোয়ার সাহেব। বিছানায় জড়সড় হয়ে বসে থাকা কাশফিয়ার কাছে এসে বসেছে ইয়াস। ওকে দেখা মাত্রই মুখ তুলে তাকালো কাশফিয়া। প্রচণ্ড ভয়ে ঝাপটে ধরেছে ইয়াসকে। ইয়াসের বুকে নিজের মাথা রেখে কেঁদে উঠেছে সে। ক্রন্দনরত অবস্থাতেই বলছে ইয়াসকে। ওই লোকটা আমাকে বাজেভাবে ছুতে চেয়েছিল। ইয়াস চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ছাড়ল। দ্বিতীয়বার ঘটনাটা মনে পড়তেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল মাথায়। নিজেকে কোনো রকমে শান্ত করলো ইয়াস। ওকে জড়িয়ে ধরে বসে থাকা মেয়েটার মাথায় পরম যত্নে হাত বুলিয়ে আদুরে গলায় বলল, ভয় নেই উপমা, আমি আছি তো। আপনি তখন কোথায় ছিলেন যদি খারাপ কিছু হয়ে যেত? বলেই ঠুকরে কেঁদে উঠেছে কাশফিয়া। ইয়াস ওর দুই হাতের আঁচলে কাশফিয়ার ছোট্ট মুখটি নিয়ে চাওয়ালো নিজের দিকে। চোখের পানি মুছে দিয়ে বলল, এইভাবে বলতে নেই উপমা, খারাপ কিছু হওয়ার সুযোগ দেব না আমি। ও যে হাত দিয়ে তোমাকে ছুতে চেয়েছিল, ওই হাতটাই আমি ভেঙে দিয়েছি। কাশফিয়া শান্ত হলো, কিন্তু মনের মধ্যে ভয় জেগে বসেছে ওর। কোনোভাবে পুরোপুরি নিশ্চিত হতে পারছে না। ইয়াস হয়তো বুঝলো বিষয়টা। ওর কোলে মাথা রেখে ঘুমোতে বলল কাশফিয়াকে। মেয়েটা হয়তো অপেক্ষা করছিল এটারই। ইয়াস বলা মাত্রই নিজের মাথা রাখলো ওর কোলে। চোখ বন্ধ করে নিল সে। ইয়াস হাসলো আনমনে। আদর করে হাত বুলিয়ে দিল মেয়েটার মাথায়। পানির জগ হাতে নিয়ে ইয়াসের রুমের পাশ দিয়েই যাচ্ছিল রোহি। ইয়াসের রুমের পরেই ঈশানের রুম, তারপর রোহির। দরজা খোলা ছিল বিধায় না চাইতেও চোখ পড়ল ইয়াসের দিকে। আগে তো অকারণে আসতো এই রুমটাতে। বিছানায় বসে থাকা ইয়াসকে দেখছে রোহি। তারপর আবার ওর কোলে ঘাপটি মেরে শুয়ে থাকা কাশফিয়াকেও দেখছে। কিছুক্ষণ আগে রাগী ইয়াস কোথায় গেল? ছেলেরা বুঝি এমনই হয়, পুরো দুনিয়ার কাছে রাগী, আর ভালোবাসার মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মস্তিষ্কের মানুষটি। আফসোসের স্বরে বলল রোহি। তুমি আমাকে ভালোবাসলে তো পারতে ইয়াস। ইয়াসের মনে হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে কেউ। তাকিয়ে বলল সে। কে ওখানে? দ্রুত সরে গেল রোহি। ইয়াসও আর তেমন মাথা ঘামালো না বিষয়টা নিয়ে। হসপিটালের বেডে শুয়ে ব্যথায় কাতরাচ্ছে ঈশান। হাতটাতে প্রচণ্ড আঘাত পেয়েছে, সাথে মাথায় সেলাই লেগেছে বেশ কয়েকটা। পুরো মুখ আর হাত ফুলে আছে। সুফিয়া বেগমের কান্না চলে আসার উপক্রম ছেলের এই অবস্থা দেখে। পেটে না ধরলেও সে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে ওকে। নিজের ছেলে মেয়েদের থেকেও বেশি ভালোবাসা আর যত্নে বড় করে তুলেছেন। তাই বুঝি ইয়াসের একটা ক্রোধ মায়ের প্রতি আর ভাইয়ের প্রতি। তাই বুঝি ইয়াসের এতটা ক্ষোভ মায়ের প্রতি আর ভাইয়ের প্রতি। কে এমন ভুল করেছে ঈশান যে এভাবে মারতে হলো ওকে? ডাক্তার আসলেন কেবিনে। সুফিয়া বেগমের পাশে দাঁড়িয়ে উজ্জ্বল আর আফিয়া সহ আনোয়ার সাহেব। ডাক্তারকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন সুফিয়া বেগম, আমার ছেলে ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু? 1 মাসের আগে বিছনা থেকে উঠতে পারবেন বলে মনে হয় না। ওনাকে বেড রেস্টে থাকতে হবে কিছুদিন। কয়েক পা পিছিয়ে গেলেন সুফিয়া বেগম। স্তব্ধ হয়ে চেয়ে রইলেন ছেলের মুখ পানে। একই কথা শুনলেন তিনি। এত মারি মেরেছি ইয়াশিসানকে, উদ্দেশ্য কি ওর জানে মেরে ফেলাই ছিল? রাগ হলো সুফিয়া বেগমের। এক্ষুনি ইয়াসের সাথে কথা না বললে শান্ত হতে পারছেন না তিনি। শাশুড়ির মতিগতি ভালো ঠেকছে না উজ্জ্বলের কাছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলো ওনাকে, কি হয়েছে চাচি? শরীর খারাপ লাগছে? ইয়াসের সাথে আমাকে এক্ষুনি কথা বলতে হবে উজ্জ্বল। বাড়ি চলো, আফিয়া আর তোমার চাচা এখানে থাকবেন। ঈশানের বিষয়টা নিয়ে কি কথা বলতে চাইছেন? তাছাড়া আর কি, আমাকেও তো জানতে হবে আমার এক ছেলে আর এক ছেলেকে মারতে মারতে আধমরা বানিয়েছে কোন ভুলের শাস্তি দিতে। ইয়াস কারণ ছাড়া কিছুই করে না চাচি। ঈশান কেমন এটাও আপনার জানা। সাংঘাতিক কোনো ভুল না করলে ইয়াস কখনোই ওর গায়ে হাত তুলতো না। আদরের সালার দোষ ঢাকছো তুমি উজ্জ্বল। ইয়াস জেনে বুঝে ভুল করার মানুষ নয়। আমি হলপ করে বলতে পারি ঈশান খারাপ কিছু করেছে বলেই ইয়াস এতটা রেগেছে। না হলে যে ছেলে 100 কথার উত্তরে একটাই কথা বলে, জবাব দেয়, সে কেন কারণ ছাড়া কাউকে এইভাবে মারবে বলেন? কথা বাড়ালেন না সুফিয়া বেগম। গাড়ি বের করতে বলে চলে গেলেন বাড়ির উদ্দেশ্যে। আনোয়ার সাহেব আর ওনার মেয়ে আফিয়া পড়ে রইল হসপিটালে ঈশানের কাছে। ড্রয়িং রুমে মুখোমুখি দাঁড়িয়ে আছেন সুফিয়া বেগম আর ইয়াস। টানা 30 মিনিট ধরে উনি বলে যাচ্ছেন একই কথা, কি ভুল করেছে ঈশান, কেনই বা এইভাবে মেরেছে ওকে। উত্তরে একটাই কথা বলল ইয়াস, তোমার ছেলে আমার কলেজায় হাত দিতে চেয়েছে আম্মু, আমি ওকে মেরে ফেলিনি, এই অনেক। শুক্রিয়া আদায় করো তুমি। দ্বিতীয়বার একই কাজ করলে আমি নিজ হাতে ওর কলেজাটা তুলে আনবো। সাবধান করে দিও তোমার ছেলেকে। বিস্মিত নেত্রে ইয়াসের মুখ পানে তাকিয়ে আছেন সুফিয়া বেগম। উচ্চারণ করলেন কেবল একটাই বাক্য, ইয়াস। প্রতি উত্তর করল না ইয়াস। চলে গেল বাড়ি থেকে বেরিয়ে। যাওয়ার আগে সার্ভেন্টকে বলে গেছে ঠিক টাইমে ওর রুমে গিয়ে উপমাকে খাবার দিয়ে আসতে।
লন্ডনে একটা বড় হসপিটালের কেবিনের বেডে শুয়ে আছে এক 28 থেকে 29 বছর বয়সী যুবক। হাতে স্যালাইন, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে ছেলেটার। পুরো শরীর জুড়ে ব্যান্ডেজ ওর। কথা বলা তো দূরের কথা, নড়াচড়াটুকুও করতে পারছে না সে। টানা 3 মাস ধরে ছেলেটা পড়ে আছে এভাবেই। অবস্থার কোনো উন্নতি হচ্ছে না ওর। ডাক্তাররাও এবার আশা ছেড়ে দেবে এমন অবস্থা। হসপিটালে নতুন ডক্টর এসেছে, নাম ওর ইনায়া রহমান। পড়াশোনা করেছে এদেশে, অবশেষে ডাক্তারি করার সৌভাগ্য হয়েছে তার। হসপিটালে জয়নিংয়ের আজ 1 মাস হতে চলল মেয়েটার। প্রতিদিন ঘুম থেকে উঠেই ওর প্রধান কাজ 103 নাম্বার কেবিনে রোগীকে দেখে যাওয়া। লোকটাকে এই 1 মাস ধরেই দেখে যাচ্ছে ইনায়া। কেমন অসহায়ের মতো তাকিয়ে থাকে ওর দিকে। ছেলেটার গোল গাল, ফর্সা মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। চোখের চাহনি দিয়ে কত কথা বলতে চাই সে, কিন্তু আফসোস কথা বলার শক্তিটুকুও নেই তার মাঝে। পেশেন্ট দেখা শেষ হলে কেবিন থেকে বেরিয়ে যেতে চাই ইনায়া। লোকটার চুলে কিছুক্ষণ হাত বুলিয়ে গল্প করে ওনার সাথে বিদায় জানিয়ে উঠতে নেবে, তখনই মনে হলো কেউ ওর গায়ে থাকা ওড়নাটা ধরে রেখেছে। বুকের ভিতরটা কেমন করে উঠলো ইনায়ার। সে যা ভাবছে সেটাই কি সত্যি? 3 মাস ধরে বেডে পড়ে থাকা পেশেন্ট কি তবে একটু একটু করে রেসপন্স করছে? অবাক হয়ে লোকটার মুখ পালে তাকালো ইনায়া। কাঁপা কাঁপা হাতে মুখের মাস্কটা খুলে অস্পষ্ট কণ্ঠে উচ্চারণ করলো লোকটা। ইয়াশ কোথায়? আমার বোনকে পেয়েছো তো? ইনায়া বুঝলো কৌশিকের কথা। কাছে গিয়ে দ্রুত অক্সিজেন মাস্কটা লাগিয়ে দিয়ে বলল, ইয়াস বাংলাদেশ গিয়েছে, আপনিও যাবেন? সুস্থ হয়ে উঠুন, আমি নিজে আপনাকে নিয়ে যাব। কষ্ট করে কিছুটা হাসলো কৌশিক। চোখ গড়িয়ে পানি পড়ছে ক্রমাগত, তবুও আগের মতো করে বলল সে। আমার আর বাংলাদেশে যাওয়া হবে না। ইনায়ার হাতটা কাঁপছে। হঠাৎ করেই বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠেছে ওর। কৌশিকের কান্নায় ইনায়ারও কেমন কান্না পাচ্ছে। কান্না আটকে রাখতে ব্যর্থ হলো সে। পাশের চেয়ারটাতে বসেই মুখে 2 হাত চেপে ঢুকরে কেঁদে উঠল ইনায়া। কৌশিক বুঝলো না ইনায়ার কান্নার কারণ। সে না হয় কাঁদছে নিজের অনিশ্চিত ভাগ্যের জন্য। ইনায়া কাঁদছে কেন? বিছানায় শুয়ে থাকা কাশফিয়ার গায়ে হাত দিয়ে দেখল ইয়াশ মেয়েটার গা জ্বরে পড়ে যাচ্ছে, কাঁপছে প্রচণ্ড। হুট করেই কেন হলো এমন? এদিকে আসার সময় কাশফিয়ার পছন্দের চকলেট আইসক্রিম আর বেলি ফুলের বানানো গাছটা নিয়ে এসেছিল ইয়াশ। ওকে আর দেওয়া হয়নি জিনিসগুলো। ফুলটা রেখে আইসক্রিমটা ফেলে দিয়েছে জানলা দিয়ে। বাড়িতে আপাতত কেউই নেই। উজ্জ্বল খানিকক্ষণ আগে বেরিয়ে গেছে কোথাও। ঈশানের অবস্থা ভালো না, তাই সবাই গিয়েছেন হসপিটালে। ইয়াশকে যেতে বলা হলেও যায়নি সে। চোখের সামনে ঈশানকে দেখলে মেরেই ফেলবে হয়তো। ইয়াশ একটা নরম সুতি কাপড় ভিজিয়ে কপালে দিয়েছে কাশফিয়ার। মেয়েটা বিড়বিড় করে বলছে কি যেন। কাছে গেলে শুনল ইয়াশ বারবার বলে যাচ্ছে কাশফিয়া, তুমি কবে ফিরে আসবে ভাইয়া? আমার সাথে এমন লুকোচুরি খেললে আমিও কিন্তু রাগ করে চলে যাব আম্মু আব্বুর কাছে। কথাগুলো স্পষ্টই শুনতে পেল ইয়াশ। কৌশিকের কথাটা মাথায় আসতেই কল দিল ইনায়াকে। উপমার অসুস্থতার বিষয়টাও বলল। ইনায়া হয়তো শিখিয়ে দিল কিছু। ইয়াশ কলটা কেটে কাবার থেকে কয়েকটা ব্ল্যাঙ্কেট বের করে এনে জড়িয়ে দিয়েছে কাশফিয়ার গায়ে। তবুও শরীরের কম্পন কমছে না মেয়েটার। ইয়াশ উঠে যেতে নিলেই ওর হাত ধরে নেয় কাশফিয়া। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, যাবেন না, ওই লোকটা যদি আবার আসে আমার খুব ভয় লাগছে। ইয়াশ দ্রুত কাছে গেল ওর। মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে বলল, যাচ্ছি না, তুমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো। ইয়াশের বাহু আঁকড়ে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল কাশফিয়া। পাড়ি জমালো ঘুমের দেশে। কাশফিয়ার ঘুমন্ত মুখশ্রীর দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে ইয়াশ। মুচকে হেসে ওর গালে হাত ছুঁয়ে বলছে, এই মেয়ে এত সুন্দর কেন? সৃষ্টিকর্তা যেন সব সৌন্দর্য ওর মধ্যেই দিয়েছেন। এমনি এমনি কি ইয়াশ তার নাম দিয়েছে উপমা? এই মেয়ে যে ইয়াশের মধুময় কবিতার প্রাণ, ওর অপার অনুভবের সন্ধান। ভোরের আলো ফুটেছে। চারিদিকে পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে বাইরে। জানালার পর্দা ভেদ করে বাইরের আলো এসে ইয়াশের চোখে পড়তেই ঘুম ভেঙে গেছে ওর। চোখে মুখে বিরক্তি নিয়ে পাশে থাকা ছোট বালিশটা মাথার উপরে চেপে ধরে বলছে, আহা উপমা, জানালা আটকে চুপচাপ এসে শুয়ে পড়ো তো। আর কত ঘুমাবেন? ইয়াশ কথা বলল না। চোখ দুটো আবারও লেগে এসেছে ওর। হুট করেই মনে পড়ল কাল রাতের ঘটনা। প্রচণ্ড জ্বরে গা পুড়ে যাচ্ছিল উপমার। এখন কি ঠিক আছে সে? উঠে বসলো ইয়াশ। পাশেই এসে দাঁড়িয়েছিল কাশফিয়া। ওর হাত টেনে নিজের কাছে বসালো। কপালে গালে হাত দিয়ে দেখলো জ্বর কমেছে কিনা। নিশ্চিত হলো ইয়াশ এখন আর গায়ে জ্বর নেই মেয়েটার। কাশফিয়া এক ধ্যানে তাকিয়ে আছে ইয়াশের মুখ পানে। এই মানুষটা ওকে নিয়ে এত ভাবে, অথচ পরিচয় মাত্র কিছুদিনের। কাশফিয়ার এমন ফ্যালফেল করা চাহনি দেখে ভ্রু কুঁচকাল ইয়াশ।
কাশফিয়া মনে হয় ভয় পেল ইয়াসের এমন চাহনিতে, চোখ সরিয়ে নিল অন্যদিকে। ইয়াস ওর চুপসে যাওয়া মুখটা দেখে হেসে বলল, আমি সুন্দর জানি, তাই বলে এভাবে তাকিয়ে থাকতে হবে? কাশফিয়ার দিকে কত মানুষ তাকিয়ে থাকে, সে কারোর দিকে তাকায় না। তাই বুঝি? তা নয়তো কি? মাত্রই কে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছিল আমাকে। লজ্জা পেল কাশফিয়া। ইয়াসের কথার উত্তরে কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল সে। ইয়াস হাসলো আনবনে, উঠে চলে গেল ওয়াশরুমের দিকে। জানালার পাশটায় গিয়ে দাঁড়িয়েছে কাশফিয়া। মামার কথা খুব মনে পড়ছে ওর, কেমন আছেন কে জানে। মামি ওর অবহেলা করলেও অসুস্থ মামা তো আগলে রেখেছিলেন ছোট থেকে। সেদিন বিয়ে থেকে পালাতে মামাই বলেছিলেন ওকে। কাশফিয়ার মনে পড়ছে সেদিনের কথা। কনের সাজে যখন বসেছিল বিছানায়, কান্না করতে করতে ফুলে গিয়েছিল ওর চোখ মুখ। উপায় না পেয়ে ভেবেছিল মা বাবার কাছেই চলে যাবে সুইসাইড করে। দরজার ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙল ওর। মামার গলা শুনে দ্রুত গিয়ে খুলে দিল দরজাটা। ভাগ্নিকে বুকে জড়িয়ে বলেছিলেন তিনি, তুই পালিয়ে যা কাসপি, তোর ভবিষ্যতের কথা ভেবেই আমি তখন এই বিয়েতে রাজি হয়েছিলাম। ছেলে এমন আমি জানতাম না রে মা, ক্ষমা করে দে আমাকে। মামার জোর করে রাখা 2 হাত ধরে বলল কাশফিয়া, আমি এই বিয়ে করব না মামা, তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমি ভাইয়ার কাছে যাব। তুই এখান থেকে পালিয়ে যা মা। কাশফিয়া শুনল মামার কথা, কোনো কিছু না ভেবেই সুযোগ পেয়ে বাসা থেকে বেরিয়ে গেল। কিছু দূর যেতেই দেখে নিলেন ওর মামি। মরে যাবেন বলে ভয় দেখিয়ে আটকাতে চাইলেন ওকে। মামির মন ভুলানো কথাই একটা সময় কাশফিয়ারও মনে হলো বিয়েটা করে নেবে সে। মামিকে কিভাবে মরতে দেখবে নিজের জন্য। তখন কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসলেন ওর মামা। চিৎকার দিয়ে বললেন কাশফিয়াকে, কাসপি চলে যা মা, ফিরে আসবি না। ওই মদখোর মাতালের সাথে বিয়ে করার থেকে ভালো পালিয়ে যা তুই। কাশফিয়া ছলছল চোখে তাকিয়ে আছে মামার দিকে। ওর মামি তখন ওনার হাত ধরে চোখ রাঙিয়ে বললেন, আহাদের কাছে আমাদের ধার দেনা আছে, কাশফিয়াকে দিয়ে দিলে ওসব আর নেবে না। নিজের ভালো কেন বুঝছো না তুমি? চুপ করো। কয়টা টাকার জন্য আমার ভাগ্নিকে বিক্রি করে দেব? কখনোই না। রুম থেকে বেরিয়ে আসলো আহাদ। চোখ পাকিয়ে তাকালো কাশফিয়ার মামা মামির দিকে। কথাবার্তা না বলেই গিয়ে সপাটে চর বসালো ওনার গালে। শার্টের কলার টেনে ধরে বলল রেগে মেগে, ভাগ্নির জন্য মায়া বেড়ে গেছে, বিয়ে দিবি না আমার সাথে? এই মেয়েকে আমার চাই, যে কোনো মূল্যে চাই। তুই ওকে পালিয়ে যেতে বলছিস কোন সাহসে? বলেই ওনাকে মাটিতে ফেলে মারতে শুরু করলো আহাদ। কাশফিয়া দূর থেকে দাঁড়িয়ে দেখছে মাটিতে পড়ে থাকা ওর মামাকে। কষ্ট হলো ওর। কাছে এসে নিজেও চর বসিয়ে দিল আহাদ লোকটার গালে। আহাদের রাগ বাড়লো তরতর করে। এই পুচকে মেয়ের এত সাহস, গায়ে হাত তুলল ওর। মনে মনে ভেবে নিল আহাদ যাই হয়ে যাক, এই মেয়েকে বিয়ে করেই ছাড়বে আজকে। কাশফিয়ার মামিও তখন খপ করে ধরে ফেললেন ওর হাতটা, কিন্তু আটকে রাখতে পারলেন না তিনি। মাটিতে পড়ে থাকা কাশফিয়ার মামা আঘাত করলেন আহাদকে। ওনার স্ত্রীকেও ধমক দিলেন হাত ছেড়ে দিতে। মামার কথা এবার সত্যিই চলে গেল কাশফিয়া। দৌড়াতে দৌড়াতে যখন বাড়ির সীমানা পেরোলো তখনই সে থামলো, কিন্তু অসাবধানতায় ধাক্কা লাগলো ইয়াসের গাড়িটার সাথে। ভাবনার জগৎ থেকে বেরোলো কাশফিয়া। লক্ষ্য করলো রুহি এসে কড়া নাড়ছে রুমের দরজায়। নিজেকে স্বাভাবিক করে বলল ওকে, রুমে আসুন আপু। ইয়াস কোথায় কাশফিয়া? ওয়াশরুমে হবেন, কোনো দরকার? দরকার তো ছিল, তোমাদের খেতে ডাকছে সবাই, সিমি কলেজে, তাই আমি ডাকতে আসলাম। তাড়াতাড়ি চলে এসো, চাচি না হলে রাগ করবেন। আসছি, আপনি যান। মুচকি হেসে চলে গেল রুহি। কাশফিয়া ওর পরনের 3 পিসটা পাল্টে কোনো রকমে শাড়ি পেঁচালো শরীরে। ঠিকঠাক হয়নি জানে, তবুও পরে নিয়েছে ওভাবেই। আয়নার সামনে যেতেই ড্রেসিং টেবিলের উপরে রাখা ফুলের মালাটা চোখে পড়লো ওর। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল কাশফিয়ার। এই ফুল যে ওর খুব পছন্দের। মাথার ভেজা চুল টাওয়াল দিয়ে মুছতে মুছতে রুমে আসলো ইয়াস। কাশফিয়ার দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে এলো ওর। শাড়ি পরেছে না অন্য কিছু বোঝা মুশকিল, তবে একটা জিনিস বুঝলো, ভালো করে এই উপমা শাড়ি পরতে পারে না, হয়তো অভ্যাস নেই। ইয়াস কাছে এলো কাশফিয়ার, বলল ওকে, এই মেয়ে, শাড়ি পরেছ নাকি মণিপুরদের পোশাক? কথাটা কানে আসতেই ইয়াসের মুখ পানে তাকালো কাশফিয়া। ঠিকঠাক মতো শাড়ি পরতে পারে না বলে কি লোকটা অপমান করলো ওকে? মুখ ভেঙচি কেটে বলল কাশফিয়া, আপনি পরিয়ে দিন তবে। ঠোঁট কামড়ে হাসলো ইয়াস। কাশফিয়ার দিকে এগুতে এগুতে বলল সে, ঠিক আছে, আমি ইয়াস রায়হান, আবার ভদ্র ছেলে, কারোর কথা ফেলে না। ভ্রুজোড়া কুচকে এলো কাশফিয়ার। কারো কথা ফেলে না মানে? যে কেউ বলেই কি শাড়ি পরিয়ে দেবে না কি ইয়াস তাকে? রাগ হলো কাশফিয়ার, মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। ইয়াস বুঝলো হয়তো উপমার রাগের কারণ।
হাসতে হাসতে চলে গেল রুম থেকে। যাওয়ার আগে বলেও গেল কাশফিয়াকে। তুমি যে পোশাকে কমফোর্টেবল সেটাই পরো, শাড়ি পরার দরকার নেই। কাশফিয়া তখন মুখটাকে বেজার করে বলল ইয়াশকে। আসলে আমার শাড়ি পরার অভ্যেস নেই। ইয়াশকে কথাটা বলে হাতে থাকা শুকিয়ে যাওয়া ফুলের মালাটা নেড়েচেড়ে দেখলো কাশফিয়া। আয়নার সামনে গিয়ে ক্লিপ দিয়ে মাথায় দিল সেটা। ইয়াশ ওর দিকে তাকিয়ে হাসছে আনমনে, বলছে বিড়বিড় করে। শাড়ি পরার অভ্যেস করতে হবে না উপমা, আমাকে ভালোবাসার অভ্যেস করো তুমি। আমাকে একটু আদরে রাখো, তোমার সবটুকু জুড়ে থাকতে চাই আমি। কাশফিয়ার মনে হলো ইয়াশ কিছু বলছে ওকে। ফিরে তাকালো ইয়াশের দিকে, দেখলো ইয়াশ চলে যাচ্ছে রুম থেকে বেরিয়ে। ইয়াশের কথা শুনে কাশফিয়াও বদলে নিল শাড়িটা। এসব করার অভ্যেস নেই ওর, কিন্তু ইয়াশের আম্মু এভাবে দেখলেই যদি রেগে যান তখন কি হবে? পরক্ষণেই আবার ভাবছে কাশফিয়া যাই হয়ে যাক, ইয়াশ বাঁচিয়ে নেবে ওকে। খাবার টেবিলে বসে আছেন সবাই। ইয়াশ আর কাশফিয়া এলো মাত্রই ইয়াশের পাশের চেয়ারটাতেই বসেছে কাশফিয়া। ওর সাজসজ্জা দেখেই রেগে গেলেন সুফিয়া বেগম। কেন বারবার ওনার কথার অবজ্ঞা করছে মেয়েটা, নাকি শিখিয়ে দিচ্ছে ওনার ছেলেই? নিজেকে সংযত করলেন সুফিয়া বেগম, বললেন না কিছুই। কিছু বললেই তো ছেলে ওনার রাগ দেখিয়ে চলে যাবে বাড়ি থেকে। উজ্জ্বল ইয়াশের ঠিক পাশের চেয়ারটাতেই বসেছিল, কানের কাছে এসে বলছে ওকে। কি শালাবাবু হয়েছে? কি হবে? আরে বাঁশর। ইয়াশ একবার তাকালো উপমার দিকে। মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে মেয়ে। হাসলো ইয়াশ। উজ্জ্বলের দিকে তাকিয়ে বলল ওর মতো ফিসফিস করেই। বউটা ছোট বড় হোক কিছুটা, আমার আদর নিতে পারবে না এই বয়সে। দূর, কি যে বলো না তুমি। বউদের আদর না দিলে বয়স বাড়ে নাকি? তোমার আপুকেও তো। ব্রুকুচকে তাকালো ইয়াশ। উজ্জ্বলের মনে হলো ভুল সময় ভুল কথা বলেছে সে। এক হাত দিয়ে কান ধরে চোখের ইশারায় ক্ষমা চাইলো ইয়াশের কাছে। এই ছেলেকে বোঝে না উজ্জ্বল, কখন যে মজা করে আর কখন রাগ, এটাও বুঝতে পারে না সে। হসপিটালের বেডে শুয়ে থাকা কৌশিকের অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। ইনায়া আর হসপিটালের অন্য ডাক্তাররা ঘিরে রেখেছেন ওকে। প্রাণপণে চেষ্টা করছেন ছেলেটাকে বাঁচিয়ে তোলার, কিন্তু অবস্থার অবনতি হচ্ছে কৌশিকের। শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে ওর। চোখ গড়িয়ে পানি পড়ছে ছেলেটার। বারবার বোনের মুখটা ভেসে উঠছে চোখের সামনে। এখন কিছুটা ঠিক হয়েছে কৌশিক, ভয় কমেছে ইনায়ার। কিন্তু কিছুক্ষণ পরেই যদি আবার এরকম হয়, কোনোভাবেই কৌশিকের ক্ষতি হতে দেবে না। যেভাবেই হোক বাঁচাতে হবে কৌশিককে। ইয়াশকে যে কথা দিয়েছে ইনায়া। ডাক্তাররা সহ সবাই বেরিয়ে গেছেন। কৌশিককে শিফট করা হয়েছে অন্য কেবিনে। হাতের গ্লাভস আর গায়ের অ্যাপ্রনটা খুলে নিয়েছে ইনায়া। চেয়ার টেনে বসেছে কৌশিকের পাশে। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরেছে ছেলেটার। চোখ খুলে তাকাতেই দেখলো এক অতি সুন্দর রমণী বসে আছে ওর পাশটায়। আদর করে হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। সব রেখে কৌশিকের চোখ গেল ইনায়ার ছলছল চোখ জোড়ার দিকে। কান্নার কারণে চোখের কাজল লেপটে গেছে মেয়েটার, তবুও কত সুন্দর লাগছে ওকে। মুখে যেন রাজ্যের মায়া। বুঝে পায় না কৌশিক এই মেয়ে এত কাঁদে কেন, নাকি তার মতো দুঃখের কাছে আসলেই দুঃখ বাড়ে মেয়েটার। 3 মাসে মনে হয় এই প্রথম কিছুটা ভালো লাগছে কৌশিকের। খুব করে মন চাইছে বাইরের আলো বাতাস গায়ে লাগাতে। কথা বলতে ইচ্ছে করছে ওর। ইনায়ার দৃষ্টি পড়ল কৌশিকের দিকে, উদ্বিগ্ন হয়ে বলল ওকে। ঠিক আছেন আপনি? কি লাগবে আপনাকে বলুন, এক্ষুনি এনে দিচ্ছি। আমাকে একবার ইয়াসের সাথে কথা বলিয়ে দাও ইনায়া। আমাকে জানতে হবে আমার বোনকে ও পেয়েছে কিনা। ও ভালো আছে জানলে মরও শান্তি পাবো আমি। এভাবে বলবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ আপনাকে ভালো করে দেবে। চোখ বন্ধ করে শ্বাস ছাড়লো কৌশিক। ইনায়া কল দিল ইয়াসের ফোনে, যদিও জানে এই সময় কল রিসিভ করবে না ইয়াস। প্রথমবার রিংটোন বাজতে বাজতে কেটে গেল। পরের বার কেউ একজন কল ধরলো। ইয়াসে কলটা রিসিভ করেছে ভেবে লাউড স্পিকারে দিল ইনায়া। কথা বলছে না কেউই। ফোনের ওপাশে নীরবতা দেখে ইনায়াই আগে বলল। ইয়াস, রায়ান আছে। ভেসে এলো একটা মেয়েলি কণ্ঠস্বর। বলল সে। উনি রুমে নেই। কোথায় আছে? বাইরে গেছেন। আসলে আমি বলে দিব আপনি ফোন দিয়েছিলেন। ইনায়া কিছু বলার আগেই ফোনের লাইন কেটে গেল। পাশ ফিরতেই দেখলো কৌশিক এক ধ্যানে তাকিয়ে আছে ওর দিকে। ফোনের অপর প্রান্তে কথা বলা মেয়েটার কণ্ঠস্বর খুব চেনা পরিচিত মনে হলো কৌশিকের। মনে হলো নিজের কেউ। এই কণ্ঠস্বর কথা বলার ধরন যে ওর বোনের মতো। তবে কি আজ খুঁজে পেয়েছে কাশফিয়াকে? আজ 15 দিনের মতে হলো ঈশান হাসপাতালে আছে। নিয়ম করে প্রতিদিনই ছেলের জন্য খাবার নিয়ে আসতেন সুফিয়া বেগম। হাসপাতালে এসেই যখন দেখতেন হাত পায়ে ব্যান্ডেজ করা, ঈশান ব্যথায় কাতরাচ্ছে, মনটা খারাপ হয়ে যেত ওনার। আজকে ঈশানকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।
মাথা আর হাতে ব্যথা পেয়েছে অনেকটা। এখনো হাত নাড়াতে পারে না সে। ধরে ধরে সুফিয়া বেগম বাড়ির ভিতরে নিয়ে এসেছেন ছেলেকে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠবে তখনই ঈশানের ধাক্কা লাগে কারোর সাথে। মুখ তুলে চাইলে দেখলো ওর সামনে ব্রুকুচকে দাঁড়িয়ে থাকা ইয়াশকে। শুকনো ঢোক গিলল ঈশান, দাঁড়িয়ে পড়ল গিয়ে মায়ের পিছনে। ইয়াশ এদিকে রেগেছে প্রচণ্ড, রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে ঈশানের দিকে। সুফিয়া বেগম ধমকের স্বরে বললেন ছেলেকে, হচ্ছেটা কি ইয়াশ? ঈশান তোমার ভাই হয়। আমার চাহনিতে তোমার ছেলে ঝলসে যাবে না আম্মু। শার্টের হাতা গোটাতে গোটাতে নিচে নামছে ইয়াশ। তখনই কথাটা বলেছে সুফিয়া বেগমকে। দূরত্ব খুব বেশি নয়, তবুও ছেলের সম্পূর্ণ কথাটা বুঝতে পারেননি সুফিয়া বেগম। প্রশ্ন করলেন তাকে। কিছু বললে ইয়াশ? প্রতি উত্তর করল না ইয়াশ। গটগট করে হেঁটে চলে গেল বাড়ির বাইরে। মাথায় কত শত ভাবনা ইয়াশের। তাকে আবারও ফিরে যেতে হবে লন্ডনে। এখানে ভালো লাগছে না, কোনো কাজেই মন বসছে না। কৌশিক কেমন আছে নিজ চোখে না দেখলে যে শান্তি পাচ্ছে না মনে। যতদিন না কৌশিক ঠিক হচ্ছে চলে যায় কিভাবে। উপমা যে তার দায়িত্ব, শুধু কি দায়িত্ব, মেয়েটার প্রতি ইয়াশের এক আকাশ পরিমাণ মুগ্ধতা। ওকে না দেখলে, কথা না বললে যে মন শান্ত হয় না ইয়াশের। এ অসুখ সারাবে কি করে? বেশ কিছুক্ষণ পর সিমি কোথা থেকে দৌড়ে এসেছে কাশফিয়ার কাছে। হাঁপাতে হাঁপাতে ফোনটা কাশফিয়ার সামনে ধরে বলছে, মামাই তোমাকে খুঁজছে নতুন মামি। ফোনটা হাতে নিল কাশফিয়া। সেন্টার টেবিলে রাখা পানির গ্লাসটা হাতে নিয়ে পানি খেতে বলল সিমিকে। ফোনটা কানে ধরল সে, কিন্তু কথা না বলে নীরব রইল। ইয়াশ বুঝল না এই নীরবতার কারণ। যে মেয়ে সারাক্ষণ কথা বলে তার সামনে, সে এখন চুপ কেন? নীরবতা ভেঙে প্রথম কথাটা বলল ইয়াশি। উপমা, বলুন। সোফার পাশের সেন্টার টেবিলের উপর একটা শপিং ব্যাগ রেখে এসেছি, তুমি তো সেটা পেয়েছো। ইয়াশের কথা অনুসরণ করে কাশফিয়া তাকালো ওদিকে। চোখে পড়লো একটা শপিং ব্যাগ। বলল ইয়াশকে, হ্যাঁ পেয়েছি। ওগুলো পরে রেডি হয়ে নিচে আসো, আমি অপেক্ষা করছি। ভাইয়ের কাছে নিয়ে যাবেন? কথা বলল না ইয়াশ। এই মেয়ে এত ভাই পাগল কেন? তার জন্য পাগল হলে কি খুব খারাপ হতো? ইয়াশের যে ইচ্ছে করে মেয়েটার হৃদয়ে থাকতে, মন মস্তিষ্কে বিচরণ করতে। ইয়াশ ধমক দিল উপমাকে। বলল গম্ভীর কণ্ঠে, ভাই পাগল না হয়ে স্বামী পাগলও তো হতে পারো উপমা। হ্যাঁ, আপনি বলছেন এই কথা? তিত করল্লা এত মিষ্টি হলো কি করে? উপমার কথাটা হয়তো পছন্দ হলো না ইয়াশের। ধমকের স্বরে বলল উপমাকে, তাড়াতাড়ি আসবে নাকি চলে যাব? আরে বাবা আসছি, অপেক্ষা করুন। ফোন কলটা কেটে দিল কাশফিয়া। সিমিও চলে গেল রুম থেকে বেরিয়ে। শপিং ব্যাগটা খুলতেই একটা সুন্দর নীল শাড়ি নজরে আসলো কাশফিয়ার। তার সাথে সুন্দর জুয়েলারি সেট, সাথে বেলি ফুলের গাছটাও ছিল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল কাশফিয়ার। এই কিছুদিনে ইয়াশের সাথে সম্পর্কটা ওর বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে গেছে, তাই কিছু বলতে দ্বিধাবোধ করে না তেমন। তবে মাঝে মধ্যে ইয়াশের বড়সড় ধমকে ভয় পেয়ে চুপ করে যায় সে। কাশফিয়া এখন শাড়ি পরতে পারে, চেষ্টা করতে করতে কিভাবে যেন শিখে গেছে। আজকে সে নিজেই শাড়ি পরেছে, মুখে হালকা মেকআপ লাগিয়েছে, ঠোঁটে গাঢ় গোলাপি রঙের লিপস্টিক। এইটুকু সাজিয়ে অপূর্ব লাগছে ওকে। সবই ঠিক আছে, কিন্তু বেলি ফুলের গাছডাটা সে চুলে গাঁথবে কি করে? ফুলটা হাতে নিয়েই বেরিয়ে গেল কাশফিয়া। নিচে আসতেই সামনে পড়ল আফিয়া আর ইয়াসের আম্মু সুফিয়া বেগমের। চোখ রাঙিয়ে কাশফিয়ার দিকে তাকিয়ে আছেন মা মেয়ে দুজনেই। আফিয়া কটমট কণ্ঠে বলছে কাশফিয়াকে, সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? প্রেমিকের সাথে দেখা করতে বুঝি? রু কুচকালেন সুফিয়া বেগম। রেগে বললেন মেয়েকে, আহ, কি হচ্ছে আফিয়া? ও তোমার ভাইয়ের বউ, এসব কথা মুখ থেকে বের করার সাহস পাও কোথায়? ভয়ে আর অপমান বোধে আফিয়া মাথা নিচু করে ফেলল। বলল মিনমিনে কণ্ঠে, এই বয়সের মেয়েদের তো প্রেম ভালোবাসার প্রতি ঝোঁক বেশি থাকে আম্মু। আমি ওইভাবেই বলতে চেয়েছি। দরজার সাথে হেলান দিয়ে বুকে দুই হাত ভাঁজ করে দাঁড়িয়েছিল ইয়াশ। বোনের এমন কথাই রাগ বাড়ল তরতর করে। বলে উঠল তখন, ওর বয়সটা তুই, রুহি আর বাড়ির প্রত্যেক মেয়ে পার করে এসেছিস আপু, তোরা এসব করেছিস বুঝি? ভাইয়ের শান্ত কণ্ঠের ধমকে ভয় পেয়ে গেল আফিয়া। নিজেকে সামলে নিয়ে বলল ইয়াশকে, কথায় কথায় এই বাড়ির মেয়েদের সাথে তোর বউকে মেলাবি না ইয়াশ। মিলাবো না, কারণ আমার উপমা আলাদা। কিন্তু ওকে অপমান করলে হাজবেন্ড হিসেবে আমার চুপ থাকাটা মানায় না আপু। ঈশানের অবস্থা দেখেছো তো। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? না, সাবধান করছি। কাশফিয়া একবার তাকাচ্ছে ইয়াশের দিকে, তো আরেকবার তাকাচ্ছে ওর শাশুড়ি আর মেয়ের দিকে। বাইরে যাওয়া নিয়ে এত কাহিনী হয়ে যাবে জানলে কাশফিয়া রেডিই হতো না। সুফিয়া বেগম অতিষ্ঠ ছেলে মেয়ের তর্কাতর্কিতে। আফিয়া তো এবার বলেই দিয়েছে কান্না করতে করতে, দেখলে আম্মু, তোমার ছেলে কিভাবে এই মেয়ের জন্য আমাকে অপমান করে যাচ্ছে। দোষ তোমার কম নয় আফিয়া, বারবার
কেন নিজের নোংরা কথাগুলো দিয়ে আঘাত করো মেয়েটাকে? ও এ বাড়ির বউ, মনে রেখো তুমি। ইয়াশ কথা বাড়ালো না আর মায়ের কথা শুনলো কিনা সন্দেহ। কাশফিয়ার হাত ধরে নিয়ে চলে গেল বাড়ি থেকে। পথ আটকালো আফিয়া, ভাবলো ভাইও রাগ করে বাড়ি ছেড়েই চলে যাচ্ছে হয়তো। হাতে পায়ে ধরে এক প্রকার কান্নাকাটি শুরু করলো সে। ইয়াশের ভাবমূর্তির পরিবর্তন হলো না তেমন, তবে কাশফিয়ার মায়া হলো আফিয়ার জন্য। মিষ্টি হেসে চোখের ইশারায় শান্ত হতে বলল ওকে। চলে গেল ইয়াশের সাথে পেরিয়ে। ওদের যাওয়ার পানে তাকিয়ে আছে আফিয়া, অবাক হচ্ছে মেয়েটাকে দেখে। এ মেয়ে এত ভালো কেন? সবসময় কত অপমান করে, আর তার উত্তরে মন ভুলানো একটা হাসি দেয় কেবল। পরন্ত বিকেলে সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজোড়া দম্পতি। সময়টা সুন্দর, চারিদিকে বাতাস বইছে। এমন সুন্দর আবহাওয়ায় ঘুরতে বেরোলে মন ভালো হয়ে যাবে যে কারোর। কাশফিয়ারও হয়েছে, কতবার ভেবেছে এরকম কেউ একজন আসবে তার জীবনে, ভালোবেসে আগলে রাখবে তাকে প্রতি মুহূর্তে। মাঝে মধ্যেই দুজন মিলে প্রকৃতি দেখতে বেরোবে। হাঁটার পথে ফুচকার দোকান দেখলেই কাশফিয়া বায়না করবে তার কাছে। মানুষটাও সাই জানাবে ওসব পাগলামিতে। অবশেষে কি আসলো সেই দিন? ইয়াসি কি তবে কাশফিয়ার কল্পনার রাজ্যের রাজকুমার? ইয়াসের ডাকে ভাবনার জগৎ থেকে বেরোলো কাশফিয়া। ফুলটা হাতে ঝুলিয়ে রাখার জন্য এই সুন্দর বেলি ফুল তোমার খোপাতেই মানায় উপমা। মুচকি হেসে ফুলের গাছটাটা ইয়াসের দিকে বাড়িয়ে দিল কাশফিয়া। বলল ওটা গেঁথে দিতে তার চুলে। দেরি করলো না ইয়াস। কাশফিয়ার থেকে ফুলের গাছটাটা এনে ওর পিছনে গিয়ে সুন্দর মতো ক্লিপ দিয়ে আটকে দিল ওটা। কাশফিয়া ঘুরে তাকালো ইয়াসের মুখ পানে। ধ্যান ধরে তাকিয়ে রইল ইয়াসের দিকে। আগের মতো আবারও বলে উঠল ইয়াস। এই মেয়ে, কি ভাবছো এত? কিছুক্ষণ ইয়াসের দিকে তাকিয়ে বলল কাশফিয়া। ভাবছি তিতকরল্লা রূপী ইয়াশ রায়হানের মধ্যে এত মিষ্টতা আসলো কিভাবে? ভ্রু কুচকালো ইয়াস। কাশফিয়ার মনে হলো ভুল করেছে সে, জিভ কেটে বলল, ভুল হয়েছে জনাব। কাশফিয়ার কথা বলার ধরন দেখে হাসলো ইয়াস। ওর হাত ধরে টেনে নিয়ে গেল কিছু দূরে থাকা দোকানটায়। খোলামেলা ছোট্ট দোকানটায় কত রকমের চুড়ি, নুপুর আর ফুলের গাছটা। কাশফিয়া বুঝলো ইয়াস এসব কিনে দেবে তাকে, তবুও বলল ইয়াসকে, আমাকে কিনে দিবেন বলে নিয়ে আসলেন বুঝি? হুম, তুমি পছন্দ করে দিবে, আমি অন্য কারোর জন্য নিব। হাসি মুখটা চুপসে গেল কাশফিয়ার। ইয়াস কি চুড়ি, নুপুর রোহির জন্যই কিনতে চাইছে? ভিতরে ভিতরে রাগ হলো কাশফিয়ার, তবুও বুঝতে দিল না ইয়াসকে। দুমুঠো কাচের চুড়ি নিয়েছে কাশফিয়া, ওগুলো আবার একটা মুখ ভেঙচি কেটে ইয়াসের হাতে ধরিয়ে দিয়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়াসকে অন্য কারোর জন্য গিফট কিনতে দেখতে রাগ লাগছে কাশফিয়ার, তাই সে মিথ্যা অজুহাত দেখিয়ে চলে গেছে কিছু দূরে দাঁড় করিয়ে রাখা ইয়াসের গাড়িটার কাছে। ইয়াস মুখ টিপে হাসছে কাশফিয়ার রাগ দেখে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কাশফিয়া। ইয়াস এসে দাঁড়িয়েছে ওর পাশে। গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে তাকালো কাশফিয়া। ইয়াস ওর হাত টেনে নিয়ে আসলো নিজের কাছে, যত্ন করে চুড়িগুলো পরিয়ে দিল কাশফিয়ার হাতে। চোখ মুখে বিস্ময় নিয়ে ঘুরে তাকালো কাশফিয়া। বলল ইয়াসকে, এগুলো আমার? আমার বুঝি আরো কয়েকটা বউ আছে? ইয়াসের উত্তর শুনে কেবল হাসলো কাশফিয়া। বুঝলো তাকে রাগাতেই ইয়াস বলেছিল এভাবে। গাড়ি চলছে তার আপন গতিতে। বাড়ির রাস্তা ধরেই যাচ্ছে কাশফিয়া আর ইয়াস। ড্রাইভিং সিটে বসে আছে ইয়াস, কাশফিয়া তার পাশের সিটটাতেই। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা এখন। আজকে কাশফিয়ার মনটা অনেক ভালো। কতদিন পর এভাবে ঘুরলো জানা নেই তার। লাস্ট যখন কৌশিক এসেছিল কিছুদিনের জন্য দেশে, তখনই ভাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছিল কাশফিয়া। আচ্ছা, ইয়াস কিভাবে জানে ওর পছন্দ অপছন্দ সম্পর্কে? ইয়াস যেমন ছেলে, এরকম জায়গায় ঘোরাঘুরি করা, ফুচকা খাওয়া বা ওই ছোট্ট দোকানটা থেকে গিফট কিনে কাশফিয়াকে দেওয়া, এইসব ওর সাথে যায় না বোধ হয়। তবে কি ইয়াস কাশফিয়ার জন্যই করলো এত কিছু? আনমনেই হাসলো কাশফিয়া। ভাবলো মনে মনে সে যে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে ইয়াসকে। এটা কি ইয়াস জানে? জানে না হয়তো। আচ্ছা, ইয়াসও তাকে পছন্দ করে যেভাবে কাশফিয়া করে ইয়াসকে? বলে দেখবে একবার। মনটাকে শান্ত করতেই কাশফিয়া বলল ইয়াসকে, ভালোবাসেন আমাকে? ইয়াসের ভাবভঙ্গির পরিবর্তন হলো না তেমন। মুখটা আগের তুলনায় গম্ভীর হয়েছে আরও। ইয়াস কি তবে রাগ করলো কাশফিয়ার প্রশ্নে? ভালোবাসে না তাকে? দ্বিতীয়বার একই কথা জিজ্ঞেস করলো কাশফিয়া। কি হলো, বলছেন না যে ভালোবাসেন না আমাকে? ভালোবাসার বয়স হয়েছে তোমার? বিয়ে করার বয়স হয়েছে আমার? কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্নে ভ্রু কুচকালো ইয়াস। রেগে বলল উপমাকে, মানে?
বিয়ে করে এখন জিজ্ঞেস করছেন ভালোবাসার বয়স হয়েছে কিনা। ভালোবাসার বয়স না হলে তো বিয়ের বয়সও হয়নি আমার, অথচ আপনি আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে বসে আছেন। কিসের সাথে কি মিলাচ্ছ উপমা? তুমি বিপদে পড়েছিলে বলেই আমি বাঁচিয়েছি। বিয়ে না করলে আমার বাড়িতে কোন পরিচয় নিয়ে যেতাম তোমাকে? মন খারাপ হয়ে এলো কাশফিয়া রিয়াজ, তবে ভালোবাসে না তাকে, তাহলে কেন এত খেয়াল রাখে তার? কিছুক্ষণ চুপ থেকে বলল আবারও ইয়াশ। আফটার অল ইউ আর মাই রেসপন্সিবিলিটি। বিস্মিত নেত্রে ইয়াশের মুখ পানে তাকালো কাশফিয়া, প্রশ্ন করলো ওকে। কিসের রেসপন্সিবিলিটি? কে দিয়েছে আমার রেসপন্সিবিলিটি আপনাকে? একের পর এক প্রশ্ন করায় রাগ হলো ইয়াশের, বড়সড় ধমক দিয়ে চুপ করিয়ে দিল কাশফিয়াকে। চোখ জোড়া ছলছল করছে কাশফিয়ার, হৃদয়ে জন্ম নেওয়া ভালোবাসা ভেঙে চুরমার হয়ে গেছে মুহূর্তেই। মাথায় থাকা ফুলের গাছটা খুলে ফেলেছে গাড়ির জানালা দিয়ে, হাতের চুড়িগুলো অন্য হাতের চাপে ভেঙে গেছে ওর। ইয়াশ কি জানে অষ্টদশীর মন জুড়ে তোলপাড় শুরু হয়েছে তার জন্য? তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে উপমার মন। অসুস্থতা কমেছে কৌশিকের, এখন হাঁটাচলা করতেও সমস্যা হয় না খুব একটা। আল্লাহর অশেষ রহমতেই সুস্থ হয়ে উঠেছে সে। টানা 4 মাস পর বাইরে বেরিয়েছে কৌশিক। একটা হুইল চেয়ারে বসিয়ে তাকে ফ্ল্যাটের পুরো গার্ডেন ঘুরিয়ে দেখাচ্ছে ইনায়া। হসপিটাল থেকে বাসায় ফিরে এসেছে 1 সপ্তাহ হলো। বাড়িতে ইনায়ার আব্বু আম্মু ছাড়া আর কেউই থাকেন না। কৌশিক ছেলেটাকে ওনারা খুবই পছন্দ করেন। হসপিটালে থাকাকালীন কতদিন কৌশিকের খাবার বানিয়ে নিয়ে গেছেন ইনায়ার আম্মু। সেজন্যই সাহস করে ইনায়া নিজের বাসায় নিয়ে আসলো কৌশিককে। এখানে থাকলে সে দেখাশোনা করতে পারবে ছেলেটার। বাইরের সুন্দর আবহাওয়ায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ইনায়া। কৌশিক চেয়ারে বসে মাথা কুড়িয়ে তাকিয়েছে ওর দিকে। এই মেয়েটাকে দেখলে ভীষণ অবাক হয় কৌশিক। কোথায় নিজের পড়াশোনা, ক্যারিয়ার আর কাজ নিয়ে ব্যস্ত থাকবে তা না করে মেয়েটা সারাদিন পড়ে থাকে ওর পিছেই। ইনায়া মেয়েটা যে তাকে পছন্দ করে বিষয়টা কৌশিকের অজানা নয়, কিন্তু নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে কখনোই সাহস দেখায়নি ইনায়াকে ভালোবাসার কথা বলতে। তবে আজকে যে ইচ্ছে করছে মেয়েটার সব ঋণ শোধ করে দিতে। এত ভালোবাসার প্রতিদান তাকেও ভালোবাসা, এত ভালোবাসার প্রতিদানে তাকেও ভালোবাসা ফিরিয়ে দিতে। কৌশিককে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ব্রুকুচকে জিজ্ঞেস করলো ইনায়া। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।